শামীমদা, যেভাবে আমরা দেখছি যে বাংলার বুকে ধর্মীয় মেরুকরণের রাজনীতি মাথাচাড়া দিচ্ছে, এমনকি বিধানসভার মধ্যেও তা নিয়ে আলোচনা হচ্ছে। বিজেপির হিন্দুত্বের বিরোধিতার রাজনীতির বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি একেবারে বিধানসভায় দাঁড়িয়ে। কীভাবে দেখছো পুরো বিষয়টাকে? আচ্ছা, আপনি বলুন, বিধানসভায় কারা থাকেন? যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। এই জনগণের নির্বাচিত প্রতিনিধি যারা ওখানে গেছেন, তাদের দায় হচ্ছে সংবিধানের বিধি মেনে এবং সংবিধানের যে বিধি আছে, দেশের যে আইন আছে, সেই আইন মোতাবেক ওখানে আলোচনা করা। এখন তারা পলিসি নির্ধারণ করবেন এই রাজ্য কীভাবে চলবে, আর সেই পলিসি কেমন হবে তার গাইডলাইন আমাদের সংবিধানের মধ্যে দেওয়া আছে। ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি যদি দেখেন, তার মধ্যে আরও নির্দিষ্টভাবে উল্লেখ করা আছে এবং এদেরকে নির্বাচিত করা হয় এইটা মাথায় রেখে যে তারা এই বিধি মেনেই, এই পলিসি মেনেই মানুষের স্বার্থসিদ্ধি হবে, সাধারণ মানুষের, সেই উদ্দেশ্যে নীতি প্রণয়ন করবেন। এখন আজকের দিনে মানুষের কি দাবি? তাদের খাবার জুটছে না, বেশিরভাগ মানুষের এমপ্লয়মেন্ট নেই, মানুষের কাজ চাই, মানুষের খাবার চাই, মানুষের বাসস্থান চাই, বস্ত্র চাই, যা বেসিক রাইটস, সেগুলো পৌঁছাচ্ছে না মানুষের। শিক্ষা পৌঁছাচ্ছে না, শিক্ষাগুলো বেশিরভাগ সব এখন বেসরকারিকরণ করা হয়ে যাচ্ছে, সরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন যে শিক্ষক নিয়ে দুর্নীতি, স্কুলে শিক্ষক নেই, ছাত্ররা শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্ররা ড্রপ আউটস হচ্ছে, স্কুল ছুট হচ্ছে, আর সেগুলোকে সবাইকে স্কুলমুখ করা, শিক্ষকদের নিয়োগ করা, সরকারি প্রতিষ্ঠানগুলোকে চালু রাখা, এই উদ্দেশ্যেই আলোচনা হবে। এটা মাথায় রেখে এই জনপ্রতিনিধিদের পাঠানো হয়। এবং বাজেট অধিবেশনের তো আলোচনা ছিল, সেই আলোচনা এই বাজেট অধিবেশনও ওই একই কেন্দ্রিক। বাজেটটা হয় কোন খাতে কত খরচ করব, তাহলে শিক্ষাক্ষেত্রে বেশি খরচ হচ্ছে কি না, মানুষের রুজি রোজগারের নিশ্চিত করার জন্য বেশি খরচ হচ্ছে কি না, মানুষের খাদ্য কর্মসংস্থান নিশ্চিত করার জন্য কী পলিসি নিয়েছেন। তো এই আলোচনার জায়গায় ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে হচ্ছে যে মানুষের মধ্যে লড়াই বাঁধিয়ে দেওয়া। এই মেরুকরণের রাজনীতি করতে পারলেই মানুষের যে দাবিগুলো মানুষ প্রতিনিয়ত করতে চায়, সেইগুলো থেকে তাদেরকে অন্যদিকে ডিরেক্ট করে দেবে, অন্যদিকে দিক নির্দেশ করে দেওয়া একটা চক্রান্ত এটা। তাই মানুষ যাতে তাদের দাবি থেকে ভুলে যায় এবং এই সব ধর্মীয় নেশায় মত্ত হয়ে যায়, নিজেদের মধ্যে লড়াই বাঁধায়, তার জন্যে প্রচেষ্টা করছে। এটা একটা রাষ্ট্রীয় চক্রান্ত এবং এই চক্রান্ত সংবিধান বিরোধী চক্রান্ত, সংবিধানের বিরুদ্ধে চক্রান্ত। তাহলে আমি বললাম যে রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে যারা আছেন, যারা জনপ্রতিনিধি আছেন, তারা রাষ্ট্রকে সংবিধানের নিরিখে পরিচালনা করে সংবিধানের বিরুদ্ধে পরিচালনা করছেন। ফলে আমাদের আজকের দিনে যেখানে দাঁড়িয়ে আছি, যা আমাদের দেশের সংবিধান, যে সংবিধানের শুরুতেই আমাদের যে মুখবন্ধ, সেখানে বলা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, যারা এই সংবিধান আমাদেরকে উপহার দিচ্ছি, তাই এই দায় সাধারণ নাগরিকের আমার এই দেশের সংবিধানকে রক্ষা করা, এবং যারা এই সংবিধানের বিরুদ্ধে চক্রান্ত করছেন তাদের প্রতিনিধি হিসেবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এই যে বিরোধী দলনেতা পরিষ্কার বলে দিলেন যে আমরা হিন্দুদের ভোটে জিতেছি এবং শাসক দল মুসলিমদের ভোট পেয়েছে। এই যে ভোটেও যে এই যে ধর্ম ভোট ভাগাভাগি, যেখানে বামেরা বলছে রুজি রুটির কথা, কর্মসংস্থানের কথা, তো এই ধর্ম ভার্সেস রুজি রুটি কর্মসংস্থান কিভাবে মোকাবিলা হবে? মানুষ কি বুঝবে বামেদের কথায়? কি তারা এগিয়ে আসবে সামনে? প্রথম কথা, শুভেন্দুর কথায় তেমন পাত্তা দেওয়ার দরকার নেই। বিরোধী দলনেতা মানে শুভেন্দু অধিকারীর কথা বলছেন তো, তার কথা। বিরোধী দলনেতা বলতে অন্য কাউকে না, বিরোধী দলনেতা আমি জানি যে সংবিধান রক্ষার দায় নিয়ে ওখানে বসেছেন। হ্যাঁ, যিনি সংবিধান বিরোধী চক্রান্ত করেছেন তাকে আমি বিরোধী দলনেতা মানতে রাজি নই। ফলে তার কথায় খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। এখন তিনি যে কথা বলেছেন, সে কথায় আগামী দিনে আবার নির্বাচন আসছে, সেই দিন যদি ঘোষণা করেন মঞ্চ থেকে যে আমাদের কোনো মুসলিম ভোট দরকার নেই, হ্যাঁ, তাহলে দেখবেন নির্বাচন কমিশন যদি তারা আইন মেনে চলে, তাহলে তাকে ব্যান করতে হবে।
কারণ ধর্মের জিগির দেখিয়ে নির্বাচন করা যায় না, তা আমাদের সংবিধানে প্রহিবিট করা আছে। আর এখন সবার ভোট নিয়েছেন, যে কথা বলে উনি ভোট চাইতে পারেন না, যে কথা বলে ভোট চাইলেই নির্বাচন কমিশনকে তাকে ব্যান করতে হবে, সে দাবি করেন কি করে? আর একজন নির্বাচিত প্রতিনিধি, তিনি বিরোধী দলের হোক আর যেই হন, যিনি সংবিধানের বিধি মেনে নির্বাচিত হয়েছেন, অ্যাটলিস্ট খাতায় কলমে, আমরা আসলে দেখেছি যে সব জায়গায় হিংসা ছড়িয়ে নির্বাচন যেতে হয়, তিনি যে কথা বলতেই পারেন না। তিনি এ কথা তাহলে ব্যক্তিগত স্তরে বলেছেন, তার অফিসিয়াল ক্যাপাসিটি একজন জনপ্রতিনিধি হিসেবে, তার অফিসিয়াল ক্যাপাসিটি একজন বিরোধী দলনেতা হিসেবে তিনি এ কথা কখনোই বলতে পারেন না। হ্যাঁ, ফলে ব্যক্তিগত পরিসরে তিনি কি বলছেন সে কথার দায়ে কারণ নেই, ভারতবর্ষের জনগণের নেই, পশ্চিমবঙ্গের জনগণের নেই, আমার তো নেই। কিন্তু মমতা ব্যানার্জি তো একেবারে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে। উনি ব্রাহ্মণ ঘরের মেয়ে, তাতে তো কোনো কারোর আপত্তি নেই। এখন তিনি ব্রাহ্মণ ঘরের নিজেকে মনে করেন, তাই তিনি বলেছেন। আমরা যারা মনে করি আমরা সাধারণ মানুষের রক্তমাংসের মানুষ, সমাজের একজন প্রতিনিধি, সমাজের একটি অংশ, আমাদের কাছে জাতপাতকে অত গুরুত্বপূর্ণ আমরা দেখছি না। যারা দেখছেন তারা ছোটো মনে পরিচয় দিচ্ছেন। আচ্ছা, বাংলার বুকে তো আমরা দেখেছি কখনোই ধর্মান্ধতা সে অর্থে সত্যিই মাথাচাড়া দেয়নি। তাহলে কি মনে হচ্ছে যেভাবে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতিটা বাড়ছে, তাহলে কি এবার কি মানুষ এই ধর্ম নিরপেক্ষতাটা বজায় রাখতে কি তারা বামেদের দিকে ছুটবে আবার? ধর্মান্ধতা আজও পশ্চিমবাংলায় মাথাচাড়া দেয়নি। সাধারণ মানুষ তারা ধর্ম করেন, ধর্ম করার অধিকার সংবিধান তাদের দিয়েছে। এই যে প্রফেস, প্র্যাকটিস অ্যান্ড প্রপাগেট, এই তিনটি কথা সংবিধানে বলা আছে। ফলে একজন মুসলিম সে দাড়ি রাখতে পারে, একজন হিন্দু তিলক কাটতে পারে, একজন পাঞ্জাবি সে পাগড়ি রাখতে পারেন, না চাইলে নাও করতে পারেন। একজন নামাজ পড়েন, একজন মন্দিরে যান, একজন গির্জায় যান, হ্যাঁ, ধর্ম আচরণ করেন, একই সঙ্গে ধর্ম প্রচারও করেন। এই অধিকার সংবিধান তাকে দিয়েছে। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ধর্মের সঙ্গে একটা প্রাচীর গড়ে তোলা। রাষ্ট্র কখন ইন্টারভেন করতে পারে তাও সংবিধান বলা আছে। এই যে তিনটে অধিকার সাধারণ নাগরিককে দেওয়া আছে, এই তিনটি অধিকার যখন প্রয়োগ করতে গিয়ে যখন রায়েট এই ধরনের সিচুয়েশান তৈরি হয়, তখন বলা হয় পাবলিক অর্ডার ভায়োলেট হচ্ছে, তখন রাষ্ট্র ইন্টারভেন করে সেইটাকে বন্ধ করে। হ্যাঁ, হেলথ মোরালিটি বলা আছে, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হবে না, নৈতিকতার প্রশ্নে যদি বিরোধ তৈরি হয় হবে না, তাহলে রাষ্ট্র তখন ইন্টারভেন করতে পারে। তার আগে সাধারণ মানুষের নাগরিকের অধিকার, এটা সেই অধিকার তারা প্রয়োগ করে। পশ্চিমবঙ্গের মানুষ ধর্মপ্রাণ মানুষ, তারা ধর্ম করেন, কোনো আপত্তি নেই। কিন্তু এই ধর্মচারণ করা আর ধর্ম নিয়ে রাজনীতি করা, হিংসা ছড়ানো, এই কাজটা করছেন স্বল্প সংখ্যক এই মেরুকরণের রাজনীতিতে বিশ্বাস করেন এরকম আরএসএস, বিজেপি বা তৃণমূলের লোকেরা। এখন আরএসএস, বিজেপি, তৃণমূল তারা এজেন্ডা করে মানুষের অধিকারকে মানুষের কাছে পৌঁছাতে পারছেন না। সে কেন্দ্রীয় সরকার বলুন বা রাজ্যে এই সরকার, তারা এই যে না পারাটাকে ঢাকার জন্য, যা না পারা আমি বলবো করতে না চাওয়া সাধারণ মানুষ, এ তো সবই তো যা করছে বেসিক্যালি মানুষের অধিকার নিজেরা হরণ করছে, অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে সরকারে যারা আছে, পরিচালনার দায়িত্বে যারা তারা। ফলে এই অধিকার যারা পৌঁছাতে পারে না, মানুষের জনরোষকে ঠেকানোর জন্যে তাদেরকে ছত্রভঙ্গ করছে। এ তো ইংরেজরা করেছিল, এখন এরা করছে। আচ্ছা, বামেরা বারেবারেই বলেছে যে মূল লড়াই আরএসএস বিজেপির সঙ্গে। এবার বাংলার বুকে আমরা দেখছি যে আরএসএস কিন্তু খুব ভালোই একটা মানে গুরুত্ব দিয়ে দেখছে বাংলাকে। কারণ মোহন ভাগবত আসছেন, 11-12 দিন ধরে পড়ে থাকছেন, এখানে সভা হচ্ছে, প্রচার হচ্ছে, এটার সঙ্গে কিভাবে মোকাবিলা করবে বাংলা? মোহন ভাগবত তো আজকে এসছে, কিন্তু এই বিগত 10-12 বছর ধরে এই যে আরএসএসের একটা মানে জায়গা করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে, এই কাজটা তৃণমূলই করেছে। এবং এই দীর্ঘদিনের এই প্রক্রিয়ার ফসল আজকে এইটা। তৃণমূল বেসিক্যালি আরএসএসের বি টিম হিসেবে কাজ করছে। এইটা বিজেপি এ, এটা বি, আরএসএস হচ্ছে মূল সংগঠন, এর দুটো শাখা সংগঠন হচ্ছে তৃণমূল আর বিজেপি।